2025 মহাকুম্ভ। 12টা কুম্ভের পর আসে মহাকুম্ভ, মানে 144 বছর পর। এবং আমরা সত্যি কথা বলতে খুবই ভাগ্যবান যে আমরা এই জেনারেশন এখনও পর্যন্ত রয়েছি যেখানে এই 144 বছরের যে মহাকুম্ভ সেটা দেখতে পাচ্ছি। এইবার সবার মধ্যে এটা চলছে যে কি করে মহাকুম্ভে পৌঁছাবো, কি করে ভিড় অ্যাভয়েড করব, আর কি করে শাহী স্নান যেটা সেটা করব। এবার বলি, শাহী স্নান বা অমৃত স্নান সেটা কিন্তু কয়েকটা পার্টিকুলার ডেটে হয়, বাকি সময়টাকে শাহী স্নান বা অমৃত স্নান বলে না, কিন্তু তবুও সেই সময়কালে আপনারা স্নান করতেই পারেন। আর ভিড় অ্যাভয়েড করা যেটা সেটা কিন্তু সত্যি কথা বলতে খুব কষ্টকর, ভিড় ওখানে প্রচুর। এবং যেহেতু এই বছর মানে 2025-এ 144 বছর পরে মহাকুম্ভ হচ্ছে, সেইটা কিন্তু মানে কেউ মিস করতে চাইছে না। তাই জন্য এমনি সময় কুম্ভে মানে 12 বছর পর পর যে কুম্ভ হয় সেগুলোতে যে ভিড়টা হয় সেটা তো আছেই, সেটাও আরও কিছুটা গুণ কিন্তু বেড়ে গেছে, যেটা ওইখানের প্রশাসন খুব সুন্দর করে সামলানোর চেষ্টা করছেন। কেন বলছি, ওটা ওনাদেরও হাতের বাইরে চলে যাচ্ছে, কারণ এতটাই ভিড়। তবু আমি আপনাদেরকে এখন যে ভিডিওটা দেখাবো সেটাই কতটা সম্ভব এবং কোন সময়টা গেলে, কিভাবে গেলে, কোন কোন জায়গা দিয়ে গেলে আপনারা একটু সহজভাবে সবটা করতে পারবেন সেটাই তুলে ধরার চেষ্টা করব। কিছু কিছু ভুল আমাদেরও ওখানে হয়েছে যেগুলো আমরা পরে জানতে পেরেছি, সেটাও রেকটিফাই করে নিয়ে আপনাদের ভিডিওতে জানিয়ে দেব যে আমরা যে ভুলগুলো করেছি সেটা আপনারা করবেন না। পুরো ভিডিওটা দেখুন, ভালো লাগলে শেয়ার করবেন, কারণ অনেকেই এটার এক্সপিরিয়েন্স করতে চাইছে, তারাও চাইছে একটু এরকমভাবে কি করে যাবে, এটা সুবিধা কি করে হবে সেটা জানার। তো শেয়ার করবেন, আর আপনারা গেছেন কি আর বা যাওয়ার কি পরিকল্পনা রয়েছে সেটাও একটুখানি কমেন্টে জানাবেন। চলুন জয় মা গঙ্গা বলে শুরু করি। এই কুম্ভের যাওয়ার জন্য আমরা তো সবাই প্রয়াগরাজ যাচ্ছি, মানে উত্তরপ্রদেশে যাচ্ছি। এবার প্রয়াগরাজ থেকে 4 ঘন্টা 4.5 ঘন্টা দূরত্বেই রয়েছে অযোধ্যা, এবং ওর পাশাপাশি রয়েছে বেনারস। তো আমরা কিন্তু ওইগুলো করেছি। এটার পরের এপিসোডগুলো যেগুলো আসছে মহাকুম্ভের যে আরও পরের এপিসোড, সেইগুলোতে আমি কিভাবে ওখান থেকে অযোধ্যা যাবেন, রাম মন্দির দর্শন করবেন, ওখান থেকে কী করে আপনি বারাণসী যাবেন, সেখানে কাশী বিশ্বনাথের মন্দির, কালভৈরব মন্দির কী করে দর্শন করবেন, ওখানকার 80 ঘাটের যে সকালের আরতি হয় এবং যেটা দশাশ্বমেধ ঘাট সেখানে যে বিকালের মানে সন্ধ্যের আরতি হয় সেটাও কিভাবে কি দেখবেন, সেখানেও বোটে কিভাবে যাবেন, বোট থেকে দেখতে পারেন, বা নর্মালিও কিভাবে যাবেন, সমস্তটা জানাবো। সেটা কিন্তু পরের ভিডিওতে, না হলে এই ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে। সাবস্ক্রাইব না করে থাকলেন সাবস্ক্রাইব করবেন, যদি ফেসবুকে দেখেন তাহলে ফলো করে রাখবেন। আমরা প্রথম থেকেই ঠিক করেছিলাম যে অমৃত স্নান বা শাহী স্নান যেগুলো সেইগুলোর দিনটা বাদ রেখে বাকি দিনে আমরা যাব, কারণ সেই সময় তুলনামূলকভাবে ভিড়টা একটু কম থাকে। যেহেতু আমাদের সাথে শ্বশুর শাশুড়ি রয়েছেন, তো সেইটা কিন্তু আগে থেকে মাথায় রেখেছিলাম। আপনারাও যদি বয়স্ক মানুষ নিয়ে বা বাচ্চা নিয়ে যান, চেষ্টা করবেন ওই দিনগুলো অ্যাভয়েড করতে। তাহলে কি হয়, ট্রান্সপোর্টেশন মানে রিক্সা, টোটো এগুলো তাও অ্যাভেলেবেল পাবেন অনেকটা অবধি, বাকি সময় কিন্তু অনেক আগে থেকেই আটকে দেওয়া হয়। তো আমরা পূর্বা এক্সপ্রেস সেখানে সকালবেলায় রওনা দিলাম। আর একটা কথা বলি, ট্রেনের টিকিট পাওয়া কিন্তু খুব মুশকিল। আমরা তৎকালে এটা টিকিটটা কেটেছিলাম, আর নাহলে অনেক ধরনের বাস সার্ভিস রয়েছে, বা হাওড়া বা শিয়ালদা থেকে অনেক কিন্তু স্পেশাল ট্রেনও ছাড়ছে, তো সেগুলোতেও আপনারা যেতে পারেন। আমরা একটা দিকে সত্যি ভাগ্যবান, কারণ আমাদের তৎকালেও আমরা 4টেই টিকিট ছিল, সেই 4টে আমরা 4 জনই ছিলাম, সেই কপাল জোরে পেয়ে গেছিলাম। রাত্রি 9:30টার সময় আমাদের ট্রেন শিডিউল থাকলেও আমাদের প্রয়াগরাজ পৌঁছাতে কিন্তু 11টা বেজে গেছিলো। 2টো স্টেশন আগে থেকে ট্রেন দাঁড় করিয়ে রেখেছিল, কারণ অনেক স্পেশাল ট্রেন রয়েছে, তাদেরকে কিন্তু মাঝখানে প্ল্যাটফর্মে ঢোকানো হচ্ছে। তো সেক্ষেত্রে আপনারা কিন্তু এটা মাথায় রাখবেনই যে ট্রেনের টাইমে কিন্তু 2 থেকে 3 ঘন্টার একটা মানে ওয়েটিং পিরিয়ড রয়েছে প্ল্যাটফর্মে পৌঁছানোর। এখান থেকে পৌঁছানোর পরে খুব ভালো একটা ব্যবস্থা, সেখানে কিন্তু প্রচুর পুলিশ রয়েছে যারা গাইড করে দেবেন। এখানে লিফটও রয়েছে, এসকেলেটর রয়েছে, আপনি যেটা খুশি যেতে পারেন। যেহেতু আমাদের সাথে বয়স্ক মা বাপি ছিলেন, সেজন্য আমরা লিফটে করে ওপরে গেলাম, এবং পুরো ব্যাপারটাই কিন্তু পুলিশের নজরদারিতেই হচ্ছে। এবার ওখান থেকে বেরিয়ে আপনার সোজা গিয়ে কিন্তু পুরোপুরি ওখানে টোটো অটো ভর্তি রয়েছে। তবে এখানে বলে রাখি, অসাধু লোকও তো থাকে, একটু বুঝে নেবেন। আর পুলিশ থাকছে, তবু আমি বলছি নিজের সেফটিটা নিজের কাছে, কথাবার্তা বলে নেবেন। আমাদের বুকিং ছিল যেখানে বিবেকানন্দ রোডে, সেখানে আমরা পৌঁছালাম, আমাদের 400 টাকা নিয়েছিল। কিন্তু একটা সমস্যা আমি বলবো, আমরা যেটা করেছি সেটা একটু ভুল হয়েছে, কারণ সিভিল লাইন্স বলে যে জায়গাটা আছে সেইখানে হোটেল নিলে কিন্তু আপনাদের বেশি সুবিধা হবে।
কারণ আপনি যদি অনেকটা এগিয়েও যান, মানে আপনি ধরুন সঙ্গমের অনেকটা কাছাকাছি গেলেন, কারণ আমাদের পরের দিন ভারত সেবাশ্রমে বুকিং ছিল, তো আমরা যখন ভারত সেবাশ্রম গেলাম আমাদের কিন্তু আবার মানে সিভিল লাইন অবধি আসতে হয়েছিল অন্য গাড়ি ধরার জন্য, মানে রিটার্নের সময় প্রবলেম হবে। সিভিল লাইন্স হচ্ছে এমন একটা জায়গা যেখানে হোটেলে যদি আপনি থাকেন আপনি সব দিকের গাড়ি পাবেন, বাকি সময়টা এমনিতেই আপনাদের হেঁটেই যেতে হচ্ছে। খুব কপাল জোরে আপনি হাত রিক্সা বা টোটো পেতে পারেন, তবে সেটা কিন্তু মানে সেটাকে নেগেটিভভাবেই ধরে চলুন। এই হোটেলে আমাদের 2টো ডাবল বেড রুম নেওয়া হয়েছিল, সেটার জন্য আমাদের পে করতে হচ্ছিল 5,600 টাকা। এবং এইখানেই আমরা রাত্রি 12:30টায় পৌঁছেও কিন্তু ভাতের কথা বলেছিলাম, তো ওরা ভাত সবজি মানে পনিরের সবজি ডাল রেডি করে দিয়েছিল। পরের দিন সকালবেলা এখান থেকে আমরা একটা টোটোওয়ালাকে বলেছিলাম ভারত সেবাশ্রমে ছাড়ার কথা, এবং ওখান থেকে আমরা ভেবেছিলাম স্নান করতে চলে যাব, কিন্তু উনি আমাদেরকে বললেন আপনাদের ভারত সেবাশ্রম কিন্তু অত দূর অবধি টোটো বা অটো কিছু যাবে না, তার অনেকটা আগেই দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে, এবং আপনি ওখানে পৌঁছানোর পরেও কিন্তু আবার আপনাকে অনেকটা হেঁটে কুম্ভে স্নানের জন্য যেতে হবে। তো আমাদের যেহেতু মায়ের পায়ে ব্যথা এবং আমার শ্বশুরমশাই অনেকটা বয়স্ক, এবং আমরাও চাইছিলাম একটু ভিড় যদি অ্যাভয়েড করা যায়, তো বোটিং ক্লাবের কথা আমরা আগে থেকে জানতাম, তো ওনার সঙ্গে ডিসকাস করলাম। উনি বললেন এটা বেটার হয় যে যদি আপনি রামবাগের ওদিক থেকে গিয়ে আপনি আগে বোটিং ক্লাব থেকে সঙ্গমের স্নানটা আগে যদি করে নিতে পারেন, তারপরে যদি আপনি ভারত সেবাশ্রম যান তাহলে আপনার এই হাঁটাগুলো কিন্তু আপনি অ্যাভয়েড করতে পারবেন। তো আমরা ওনার কথা অনুযায়ী তাই করলাম, কারণ আমরা নিজেরাও ডিসকাস করলাম সত্যি তো যদি ওখানে যাই আবার ফিরে আসা আবার স্নানের জন্য তো অনেকটা সময় লেগে যাবে। ওনাকে রিকোয়েস্ট করাতে উনি সেটা বললেনও, এবং উনি যে অ্যামাউন্টটা চেয়েছিলেন অনেস্টলি স্পিকিং আমার খুব একটা বাড়তি মনে হয়নি, উনি আরও 200 টাকা বলেছিলেন আমাদেরকে দিতে, তো টোটাল হলো 600 টাকা উনি আমাদেরকে পৌঁছে দেবেন। তো ওখানে একটা ওয়েটিং টাইমও ছিল, তো আমাদের ওখান থেকে উনি বুক করানোর চেষ্টা করছিলেন, কিন্তু ওখানে এতটাই মানে লোক ভিড় ছিল যে উনিও পেরে উঠছিলেন না যে কোনো বোট যে পাওয়া যাবে। আমরা রিকোয়েস্ট করছিলাম বাপিমা অনেকটা বয়স্ক যদি একটু সম্ভব হয়, তো ওখানে তারপরে আমরা একজন বোটওয়ালাকে পেলাম, যিনি বলেন ঠিক আছে আমার ও বোটটা আসবে তারপরে। ওখানে কিন্তু এরকম না আপনি গেলেই বোট পাবেন, সবারই বোট হয়তো ততক্ষণে চলে যায় সঙ্গম অবধি, ফিরে আসে এবং তারপরে পাওয়া যায়। এখানে বলি বোটে পার হেড হিসাবেও আছে, যেখানে অনেকজন বসা হয়। আমরা একটা বোট বুক করেছিলাম, তো আমাদের 6,000 টাকা পড়েছিল এই বোটের জন্য। 5,000 টাকা আমাদের বোটে নিয়েছিল এবং 1,000 টাকা আমরা ওই যে যারা ছিল তাদেরকে দিয়েছিলাম বোট চালকদের। তো এখানে বলি পুরো ব্যাপারটাই কিন্তু ডেটের ওপর ডিপেন্ড করছে আর আপনি কোন সময়টায় যাচ্ছেন। এখানে এক একজনের কাছে কিন্তু 10,000 টাকাও চার্জ করছে, ওটা কিন্তু কি বলবো ওই যে বলে না সুযোগ বুঝে। তো আমাদের এটা 6,000 টাকা পড়েছিল, এটা জানিয়ে রাখলাম, আপনারা সেইভাবে একটুখানি কথা বলে নিতে পারেন। আর হচ্ছে এই যে টোটোওয়ালা ইনি কিন্তু ততক্ষণ ওয়েট করেছিলেন। আমরা এই যে সঙ্গমের উদ্দেশ্যে এখানে রওনা দিয়েছি। আর সঙ্গমে বলি সঙ্গমের এই জার্নিটা যত কিলোমিটার আপনি হেঁটে যাবেন সেই কিলোমিটারটাই কিন্তু এখানে যমুনা নদী দিয়ে জার্নিটা করা হয়, এবং এটা ভিড় তো থাকেই না। এত সুন্দর এই জার্নিটা, খুবই সুন্দর। তো মানে এমনিও মানে সিনিক বিউটি তো ভালো, প্লাস আপনাকে যে বোটওয়ালারা এত সুন্দর সুন্দর গল্প বলে, মানে স্টোরিগুলো শুনতে শুনতেও আমাদের মানে খুবই ভালো লাগবে। যেরকম অক্ষয় বট যেটা রয়েছে, যেটায় বলা হয় সীতামা এখানে রাজা দশরথের পিণ্ডদান করেছিলেন। আকবর কিল্লা যেটা মানে সম্রাট অশোক যেটা বানিয়েছিল, এবং তারপরে আকবর ওখানে রাজ করেছিলেন, যেটা অবশ্য এখন আর্মিদের আন্ডারে আছে এবং আর্মিরাই থাকে। সেই গল্পগুলো ওরা করতে করতে ওখানে নিয়ে যায়, সেটাও খুব ভালো লাগে। আর হ্যাঁ, এই যে সাইবেরিয়ান ডাক যে পাখিগুলো রয়েছে সেইগুলোকে খাবার দিতে ভুলবেন না, আপনি খাবার দিলে তারা খেতে আসবে এবং খুব সুন্দর সেই দৃশ্য, খুব ভালোও লাগবে। তো সঙ্গমে পৌঁছানোর পরও ওখানে কিন্তু বেশ ট্রাফিক। আচ্ছা, তার আগে বলি ট্রাফিকের কথা যখন মাথায় আসলো, এইখানেও কিন্তু ওয়ান ওয়ে করা, মানে ধরুন এই পিপা দিয়ে কিন্তু পুরো ব্যারিকেড করা, যে যাওয়ার বোট একদিক দিয়ে যাবে, আসার বোট একদিক দিয়ে আসবে, যাতে কোনো রকম অ্যাক্সিডেন্ট না হয়। তো ওখানে সঙ্গমে পৌঁছানোর পর বোট লাগানোটাও বেশ কষ্টকর একটা ব্যাপার, কারণ অনেক বোটের ভিড় থাকে। তো একটা বোটের ওপর দিয়ে আর একটা বোটের ওপর দিয়ে হেঁটে হেঁটে সঙ্গমের ওখানটা পৌঁছানো হয়। সঙ্গমের জায়গাটা কিন্তু খুব বেশি জল নেই, এমনিতে যমুনা নদীতে অনেকটা জল কিন্তু ওখানটা নেই। আর হ্যাঁ, চেঞ্জিং রুম রয়েছে, অনেক চেঞ্জিং রুম রয়েছে, তাতে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। অনেকে বাইরেও চেঞ্জ করে নিচ্ছে, কিন্তু চেঞ্জিং রুম কিন্তু প্রচুর রয়েছে, সেটা দেখে ঘাবড়াবেন না। আর ওখানে নারকেল বিক্রি হচ্ছে, বলা হয় যে 3টে নারকেল, মানে গঙ্গা, যমুনা, সরস্বতী, তাদের উদ্দেশ্যে 3টে নারকেল নিয়ে ওখানে জলে দেওয়া। তবে এটাই পুরোটাই আমি যা দেখলাম ওখানে পুরো বিজনেস পারপাস। আমরা ঠাকুরের নাম করে 100 টাকা দিয়ে 3টে নারকেল কিনে জলে দেওয়া মাত্রই দেখলাম সেই নারকেলগুলো ঝুপ করে কয়েকটা লোক তুলে নিয়ে আবার নৌকায় রেখে দিল, মানে এটা কিন্তু রোটেট হচ্ছে আর কি।
তো যাই হোক সমুদ্র বলছি মানে সঙ্গমের স্নান সেটা সম্পূর্ণ নিজস্ব একটা ভক্তির ব্যাপার। এই ভক্তিতেই আমরা ডুব দিলাম এবং সেখানে পুণ্য স্নান করলাম। জানি না কতটা পাপ ধোয়া হয়, কিন্তু মনের শান্তি অনেকটা হয়েছে। তো আমরা এবার ফেরার পালা আমাদের। ওখানে চেঞ্জ করে ফিরতে ফিরতেই চুল শুকিয়ে গেল এবং সুন্দর সেই আবার দৃশ্য দেখতে দেখতে দূরে দেখছিলাম যে একটা বোট রয়েছে যেটা জল ক্লিন করছে। মানে ওখানে কনস্ট্যান্ট একটা বোট রয়েছে যেটাতে এরকম সিস্টেম রয়েছে কি নোংরাগুলো ওটাই চলে আসবে, যেরকম ভ্যাকিউম ক্লিনার হয় সেই রকম। তো এই ব্যবস্থাটাও খুব ভালো লাগলো। আর দূর থেকেই সমস্ত দেখছিলাম মন্দিরগুলো। ওখানে লেটে বাবার যে মানে লেটে হনুমানজির মন্দির রয়েছে সেগুলোও আমাদেরকে বলছিল সেটা কোন জায়গাটায়, বা আরও যে নলক্ষা মন্দির রয়েছে সেইগুলো। নলক্ষা মন্দির আমরা পরে ভিজিট করেছিলাম বটে। তো সেগুলো সব গঙ্গার মানে এই যমুনার পক্ষ থেকেই বলে দেওয়া হচ্ছিল। তো নিজস্ব মানে প্রাইভেট বোট নিলে এই একটা সুবিধা যে আপনি এই স্টোরিগুলো অনেক জানতে পারবেন, কারণ ওখানে গল্প গুজব করতে করতেই যাওয়া হয়। এবং ওখানকার লোকের এই যে ব্যবহারটা আমার খুবই ভালো লেগেছে। মানে ওখানে গেলে বুঝবেন ওরা কিন্তু বেশ আতিথেয়তা ওদের কিন্তু বেশ ভালো। ওরা পয়সা নিচ্ছে বটে, সেটা তো নেবেই, কিন্তু ওদের এই ব্যাপারটা আছে কি ওরা সমস্তটা খুব গুছিয়ে বলবে বা আপনাকে জানাবে, এইটা ওদের মধ্যে রয়েছে দেখলাম। মানে হেল্প করা, পুলিশদেরও হেল্প করার প্রবণতা রয়েছে। সবাই চেষ্টা করছে কোনোভাবে আপনাকে হেল্প করবে, এটা আমি ওখানে লক্ষ্য করলাম 4 দিন থেকে। যাই হোক আমরা ফিরে আসলাম। ফিরে এসে তারপর আমাদের যে টোটোওয়ালা উনি আমাদেরকে আবার ওখানে নিয়ে গিয়ে আমাদের কিন্তু আমাদের ছালে হচ্ছে ভারত সেবাশ্রম। ভারত সেবাশ্রমে আমাদের আগে থেকেই বুক ছিল। এখানে বলে রাখি ভারত সেবাশ্রম কিন্তু অনলাইন কোনো বুকিং নেয় না। যদি কেউ আপনাদের বলে কি অনলাইনে বুকিং করিয়ে দেবো, তার মানে কিন্তু সেটা ফ্রড। কারণ এটা আমরা ওখানে যখন গেছি তখন শুনেছিলাম একজন 7টা মানে রুম বুক করার জন্য অনেকটা টাকাই নিয়েছিলেন, কিন্তু সেই রুম কিন্তু এখানে বুক হয় না। তো ওখানে লেখাই রয়েছে কোনো রকম অনলাইন ফ্রডের পা দেবেন না। বালিগঞ্জে ওদের যে মানে মেন অফিসটা রয়েছে সেখানে লাইনে দাঁড়িয়ে ক্যাশ পেমেন্ট করে তবেই কিন্তু বুকিং হয়। এটা আপনি মানে একদম শিওর। তো আমরা সেভাবেই করেছিলাম, আমি এবং আমার শ্বশুরমশাই দুজনে গিয়ে কিন্তু ওখানে বুকিং করিয়েছিলাম। এখানে বলি আর একটা কথা, এখানে পার হেড হিসাবে সিস্টেম আমাদের 1200 টাকা পার হেড নেওয়া হয়েছিল। বলা হয়েছিল অ্যাটাচ বাথরুম দেবে, তবে শেয়ারিং মানে এটা যে 4 জনেরই মানে একটা রুম বা 2 জনের করে একটা রুম এরকম না। ওখানে 6 জনেরও রুম হতে পারে, 10 জনেরও রুম হতে পারে, তবে যেই রুমটা দেওয়া হবে তাতে অ্যাটাচ বাথরুম এবং গিজার থাকবে। তবে আমাদের কপাল ভালোই আমরা 4 জনে একটা রুম পেয়ে গেছিলাম যেখানে সত্যি গিজারও ছিল। এবং আর একটা ব্যাপার, এখানে খাওয়া দাওয়াটা কিন্তু ইনক্লুড থাকে, মানে লাঞ্চ আর ডিনারটা ইনক্লুড থাকে। থালা বাসন আপনাদের নিজেদেরই ধুতে হবে এটা। আর যেহেতু বুঝতেই পারছেন এটা আশ্রম, এটা কিন্তু হোটেল নয়। তবে আমার যতদূর মনে হয়েছিল বাথরুমটা আর একটু পরিষ্কার হলে মানে পরিষ্কার করা যেত। লাঞ্চের পরে সময় নষ্ট না করে আমরা বেরিয়ে গেছিলাম আখাড়ার উদ্দেশ্যে। আপনারাও সেটা করতে পারেন। আপনাদের যদি সকালের দিকটাতেই স্নান হয়ে যায় তাহলে কিন্তু আপনারা আখাড়ার উদ্দেশ্যে বেরিয়ে যাবেন, কারণ ওখানে অনেকটা পথ হাঁটতে হবে এবং আখাড়াটা কিন্তু অনেক বড়। মানে ওখানে অনেকগুলো আখাড়া রয়েছে। আমি আপনাদের মেন বলে দিই যেটা জুনা আখাড়া। জুনা আখাড়াতেই সমস্ত মানে সবথেকে যেটা মানে অ্যাট্রাকশন সবথেকে বেশি সেটা হচ্ছে জুনা আখাড়া। সেটা সেক্টর 20-তে আছে। আপনি পিপা পুল দিয়ে যদি ওপারে যান, মানে আপনি যদি এই দিকে থাকেন ভারত সেবাশ্রমের দিকটাতে থাকেন মানে প্রয়াগরাজের স্টেশনের দিকে, তাহলে কিন্তু আপনাকে ওই পিপা পুলটা ক্রস করেই যেতে হবে, কারণ থাকার জায়গাগুলো সিভিল লাইন্স হোক যতই যা হোক এই দিকে, তো ওইগুলো পায়ে হেঁটেই আপনাকে যেতে হবে। তো পিপা পুল ক্রস করে আপনি ওপারে গিয়ে কাউকে জিজ্ঞাসা করবেন, সেটা হচ্ছে যদি আপনি কচ্ছপ গেটটা দিয়ে যান তাহলে কিন্তু আপনি সোজা যাবেন 4 নম্বর সেক্টর, পিপা পুল পার করলে 11 নম্বর, এবং তারপরে ওখানে কাউকে জিজ্ঞাসা করবেন। ওখানে পুলিশ ভরে ভরে রয়েছে, সবাই দেখিয়ে দেবে। আপনি বলবেন জুনা আখাড়া বা সেক্টর 20। হাতে কম সময় নিয়ে গেলে কিন্তু প্রথমে ওই দিকটাই চলে যাবেন, নাহলে এত বড় জায়গা যেটা আপনার কিন্তু দেখে কুল করে উঠতে পারবেন না। জুনা আখাড়াতেই সমস্ত এই যত রকম বাবাগুলো যে ভাইরালও হয়েছে সেগুলো কিন্তু ওই দিককারই আছে। আমাদের কপাল ভালো, আমরা জুনা আখাড়া দেখার আগে একটা জায়গায় যখন গেছিলাম আমাদের রিক্সাওয়ালা নিয়ে গেছিলো, তো আমরা জাস্ট এমনি ঘুরতে ঘুরতেই দেখলাম মানে ওখানে যেটা মানে বদ্রীনাথের যে শঙ্করাচার্য রয়েছেন উনি তখনই বেরোচ্ছেন, ওনারও দর্শন পেয়ে গেলাম। কারণ এমনিতে ওখানে কিন্তু সাধারণ মানুষের এন্ট্রি নেই, মানে আমরা ঢুকে কিন্তু দর্শন করতে পারবো না। উনি গাড়িতে উঠছিলেন বলে আমরা বাইরে থেকে সেটা দর্শন করতে পেরেছি, এবং সেখানে প্রসাদ বিতরণ হচ্ছিলো, সেই প্রসাদও আমরা খেতে পেরেছি। এইখানেই বলে রাখি ওখানে কিন্তু
প্রচুর খাবারের ব্যবস্থা রয়েছে যেটা ফ্রিতে, মানে সমস্ত আখাড়ার সামনে বলুন বা এমনিতেও প্রচুর লোক কিন্তু ওখানে খাবার দেওয়া হচ্ছে। এখানে আর একটা ক্যাচ রয়েছে, সেটা হচ্ছে যে কোনো শাহী স্নান বা অমৃত স্নানের ডেটগুলোতে কিন্তু কোনো রকম ভান্ডারার মানে পারমিশন দেওয়া হচ্ছে না। রাস্তাতে এমনিতে নর্মাল টাইমে অনেক ভান্ডারা থাকছে, কিন্তু শাহী স্নানের দিকে দেওয়া হয় না, কারণ সেখানে উপচে পড়া ভিড় হতে পারে। এবার বলি যে এই যে প্রসাদগুলো সেগুলো খেয়ে আপনার পেট ভরে যাবে, আলাদা করে আর খরচা করে খাওয়ারও দরকার পড়ে না নর্মালি। সেদিন রাতে আমাদের সেটাই হয়েছিল। এইরকম টেম্পোরারি 30টা পুল বানানো হয়েছে, মানে এই দিকে নিচে, এই যে আমরা একটা দিয়ে যাচ্ছি, এই দিকে এরকম 30খানা পুল। হর হর মহাদেব, হর হর। আখাড়া জায়গায় গিয়ে অনেক রকম বাবাদের দেখলাম, যাদেরকে টিভিতেও দেখি। ওই আর্তত্রাণ বাবা, যিনি নাকি পা দিয়ে এরকম যে গুঁতো মেরে মেরে রোগ ঠিক করে দেন, ওরকম বাবা রয়েছেন। ভাইরাল যে রুদ্রাক্ষ বাবাকে দেখলাম। তারপরে একটা বাবা যার হাত সবসময় ওপরে থাকে, উনি 26 বছর ধরে হাত ওপরে করে রেখেছেন। বা আরও মানে অনেক, একটা তো রয়েছে যেটা রাম সেতু যে পাথর সেইখানে দেখলাম, ওইটাও রয়েছে। আর একটা বাবা যে সবসময় ঝুলে থাকেন, সেরকম বাবা দেখলাম। আরও নানান ধরনের বাবা ওখানে, এবং নাগা সাধু, তারা নানান রকম কার্যকলাপ করছে এবং সেগুলো সেন্সারে আটকাবে। আমি অনেক কিছু ভিডিও দিতেও পারছি না এখানে, তো ওইটার একটা আলাদা এক্সপিরিয়েন্স হলো। তবে অবাক কাণ্ড, ওই রকম ঠান্ডা যেখানে আমরা কেঁপে যাচ্ছি, ওরকম মোটা সোয়েটার পরে ওরা কিন্তু ওই রকম বস্ত্রহীন অবস্থায় রয়েছে, শুধুমাত্র ছাই ভস্ম মেখে। আর হ্যাঁ, আমাদের কিন্তু ওখানকার পুলিশ আগেই বলে দিয়েছিলেন যে সাধু সন্তদের দূর থেকেই দেখবেন, তাদের খুব একটা কাছে যাওয়ার দরকার নেই, কারণ ওরা যেহেতু আমাদের মতন নর্মাল লাইফ লিড করেন না, ওনাদের কিন্তু অনেক সময় অনেক রকম এমন কিছু হতে পারে যেটা আমরা অভ্যস্ত নই। তো সেজন্য একটু ডিস্টেন্স মেনটেন করে আমাদেরকে মিট করতে বলা হয়েছিল। সেদিনকে দুপুরে যখন আমরা আখাড়ার জন্য বেরিয়েছিলাম, আমরা একটা হাত রিক্সা পেয়েছিলাম। ওনাকে রিকোয়েস্ট করেছিলাম কত দূর অবধি নিয়ে যেতে পারবেন, নিয়ে যেতে। তো উনি বলেছিলেন আপনাদের আমি ঘুরিয়ে দেখাবো যত দূর অবধি যেতে পারবেন, বা আমি ওখানে দাঁড়াবো, আপনারা ঘুরে আসবেন, তারপরে আবার নিয়ে আসবো। এরকম করে করে উনি আমাদেরকে অনেকটাই ঘুরিয়েছিলেন। তো ওনাকে আমরা খুশি হয়ে 2000 টাকা দিয়েছিলাম। এটা ওনার কোনো ডিমান্ড ছিল না, কিন্তু আমরা খুশি হয়ে দিলাম, কারণ আমরা ভেবেছিলাম কুম্ভে যখন যাচ্ছি ঠাকুরের মানে জায়গায় তো যাই আমরা, অনেক দক্ষিণা দিই, সবই করি, কিন্তু এরকম মানুষদের সাহায্য করতে পারলে, তাদের দিন যদি খুশি করতে পারি, তাহলে কিন্তু খুব ভালো লাগবে। এবং ওই টাকাটা পাওয়ার পর ওর চোখে মুখে যে খুশিটা ছিল, সেটা আমাদের কাছে বড় প্রাপ্তি ছিল। আর হ্যাঁ, উনি কিন্তু আমাদেরকে সেজন্য নওলাখা মন্দিরও দেখিয়েছিলেন। পরের দিন সকালবেলা আমাদের যে ভারত সেবাশ্রম, সেখান থেকে আমাদেরকে কিন্তু সিভিল লাইন্সই আবার যেতে হলো। তার জন্য অনেক কসরত করতে হয়েছে, কারণ কোনো অটো টোটো কিছুই যেতে চাইছিল না, কারণ এতই জ্যাম ছিল। তো আমাদের সেই ভুলটার জন্য আপনাদের বারবার বলছি, সিভিল লাইন্সেই আপনারা থাকার চেষ্টা করবেন। আমাদের যে এজেন্টকে আমরা কথা বলেছিলাম গাড়ির জন্য, প্রথম ড্রাইভার কিন্তু আসবে বলেও আসেনি, মানে আবার তাকে আমাকে ফোন করতে হয়েছিল এজেন্টকে। সে তবে খুব ভালো একটা মানে এজেন্ট বলবো, কারণ সে আরেকটা গাড়ি সঙ্গে সঙ্গে আমাদেরকে অ্যারেঞ্জ করে বলল আপনার সিভিল লাইন চলে আসুন, আমি পাঠিয়ে দিচ্ছি, এবং সেটা উনি করেছিলেন। সেক্ষেত্রে বলি, এজেন্টদের কাছে যেহেতু অনেক গাড়ি অ্যাভেলেবেল থাকে, ওরা করিয়ে দিতে পারে, কিন্তু একটা পার্টিকুলার ড্রাইভারের ক্ষেত্রে ভরসা করা কিন্তু সেই সময় খুব মুশকিল। আমরা যে গাড়িটা বুক করেছিলাম সেটা অযোধ্যার জন্য, কারণ আমরা রাম মন্দির দর্শন করব বলে ওখান থেকে অযোধ্যা গেছি। আমাদের 3500 টাকা নিয়েছিল সিভিল লাইন্স থেকে অযোধ্যা ছাড়ার জন্য। আর আমাদের যে ভারত সেবাশ্রম থেকে সিভিল লাইন্স অবধি 500 টাকা অটো, সেটাও কিন্তু খুব কষ্ট করে জোগাড় করতে হয়েছিল। আরও কিছু কথা বলে রাখি, আপনারা সাথে করে শুকনো খাবার এবং জল সবসময় রাখবেন, সবসময় ক্যারি করবেন, কারণ কখন কোথায় আটকে যাবেন ওখানে বলা যায় না। জ্যাম কিন্তু 1 ঘন্টা থেকে 2 ঘন্টাও হয়ে যেতে পারে, 3 ঘন্টাও হয়ে যেতে পারেন। তো জল আর খাবারটা সাথে রাখবেন। আর ঠান্ডার জামা কাপড় অবশ্যই সেটা তো নিয়ে যাবেনই, টুপি নিয়ে যাবেন। আর চেষ্টা করবেন জুতো এমন একটা জুতো নেওয়ার যেটা আপনি জলেও ইউজ করতে পারবেন, নর্মাল সময় ইউজ করতে পারবেন। আর টাকা পয়সা খুব সাবধানে, টাকা পয়সা মোবাইল এগুলো ভীষণ সাবধানে, কারণ শ্রদ্ধালু মানে যেরকম
মানে ভক্তরা যাচ্ছে সেরকম অসাধু লোকও কিন্তু ওখানে থাকবে, সেটা খুবই সাবধানে রাখবেন। আর হ্যাঁ, যারা এখনও ভাবছেন যে কি নিয়ে ফিরবেন বা কি পাবেন, এক বুক শান্তি পাবেন এবং একটা এক্সপিরিয়েন্স, যেটা হচ্ছে আপনি এই যে আমাদের ভারতবর্ষ, যেটার মধ্যে বিভিন্ন রাজ্য এবং বিভিন্ন ভাষাভাষীর লোক রয়েছে, তারা এই এক জায়গায় এই একটা জিনিসের জন্যই আসছে, সেটা হচ্ছে এই পুণ্য স্নান। তো এই এক্সপিরিয়েন্সটা সারা জীবনের জন্য আপনি সাথে করে নিয়ে যাবেন। আর এত এত পজিটিভ ভাইবস নিয়ে লোকে আসছে, এত পজিটিভ ভাইবস যদি এক জায়গায় থাকে, তার কিছুটা তো অবশ্যই আপনার সাথে আসবে। বাকি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটু কমেন্ট করবেন, আর এই ভিডিওটা একটু শেয়ার করে দেবেন আরও লোক যাতে দেখতে পায়। ভিডিও বানানোর উদ্দেশ্যই এটা, যাতে লোকের আরও একটু আমরা লোকের কাছে পৌঁছাই। আর বাকি যদি আপনাদের আর কোনো রকম ইনফরমেশনের দরকার হয় তবে অবশ্যই কমেন্টে জিজ্ঞেস করবেন, আমি উত্তর দেব। আর হ্যাঁ, পরের ভিডিও কিন্তু অযোধ্যার এবং তারপরে বেনারসের কাশী বিশ্বনাথ, তো সেটার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পরের ভিডিও দেখা হচ্ছে, ততদিন সবাই ভালো থাকবেন। भैया को बहुत बहुत थैंक यू, मम्मी पापा को कुंभ के इतना घुमाए। अभी मम्मी पापा जस्ट अभी आए ये, और अच्छे से घुमाए। थैंक यू। आपका भी ये पुण्य जो है ना, ये आपका भी भगवान देखेगा। ये तो ऊपर वाला देखेगा ही। ठीक, आप लोग अभी तक सुरक्षित वहाँ पहुँच जाए उतना ही काफी है।